প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া এই বিষয়ে আমি আলোকপাত করব। তো আমরা যেমন বলেছিলাম যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটাতে তাপ উৎপন্ন হয়, সেটাকে যেমন বলা হচ্ছিল তড়িৎ প্রবাহের তাপীয় ফল। সেরকম কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে পরিবাহীটার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, এটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তাহলে তড়িৎ প্রবাহিত হলে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে পরিবাহীটা উত্তপ্ত হয়, আর দু নম্বর হচ্ছে সঙ্গে সঙ্গে পরিবাহীটার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এরকম একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা চুম্বক শলাকাকে নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে এই চুম্বক শলাকার যে কোনো মেরুর উপরে, উত্তর মেরু বা দক্ষিণ মেরু, দুটো মেরুর উপরে কিন্তু বল প্রযুক্ত হবে, ফলে মেরুটা বিক্ষিপ্ত হবে। এই সংক্রান্ত একটা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটার নাম হচ্ছে ওরস্টেডের পরীক্ষা। বিজ্ঞানী ওরস্টেড এই পরীক্ষাটা করেছিলেন। ঠিক আছে, তাহলে ওরস্টেডের পরীক্ষাটা প্রথমে ব্যাখ্যা করা যায়, তাহলে এই তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া এই বিষয়টা অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তিনি কি করেছিলেন, তিনি একটা এখানে এখানে এই হলো একটা পরিবাহী, ঠিক আছে, আর এই পরিবাহীটার নিচে পরিবাহীর নিচে একটা চুম্বক শলাকাকে দেখা যাচ্ছে। চুম্বক শলাকার এটা হচ্ছে উত্তর মেরু ছোট হাতে নেই, আর এটা হচ্ছে দক্ষিণ মেরু ছোট হাতে এর দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, তাহলে প্রথম অবস্থাতে প্রাথমিক অবস্থাতে কেমন রয়েছে, এটা পরিবাহীটার সঙ্গে চুম্বক শলাকাটা সমান্তরাল আছে। পরিবাহীটা শুধুমাত্র একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না। ঠিক আছে, কিন্তু এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানোর একটা ব্যবস্থা করা যাচ্ছে। তাহলে এর সঙ্গে দুটো প্রান্তের সঙ্গে এই একটা পরিবাহী, তার দুটো প্রান্তের সঙ্গে একটা ব্যাটারি যোগ করব, আর এখানে একটা সুইচ দেওয়া হবে। এই হচ্ছে একটা সুইচ। ঠিক আছে, এখন এই সুইচটা যদি অন করা হয় তাহলে কি হবে, এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এবং যেহেতু এইটা ধনাত্মক প্রান্ত, তাহলে আমরা জানি যে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ এই থেকে বি অভিমুখে তড়িৎ প্রবাহিত হবে। দেখো যখনই এই থেকে বি অভিমুখে তড়িৎ প্রবাহিত হবে তখনই চুম্বক শলাকার মেরুটা বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, কি হবে না, এই যে উত্তর মেরুটা রয়েছে, উত্তর মেরুটা দেখা যাবে এদিক বরাবর বিক্ষিপ্ত হয়ে গেল, অর্থাৎ এখন উত্তর মেরু যেটা এরকম সমান্তরাল হয়েছিল সেটা কিন্তু এইভাবে হয়ে গেল। উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু, তাহলে কিন্তু তাদের সঙ্গে আর সমান্তরালভাবে থাকবে না। কি বলা হলো, যেই মাত্র সুইচটা অন করা হলো সঙ্গে সঙ্গে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলো, তড়িৎ প্রবাহ যখনই শুরু হলো তখনই দেখা গেল যে চুম্বক শলাকার বিক্ষিপ্ত হয়ে গেল, উত্তর মেরুটা ওদিক বরাবর সরে গেল। অর্থাৎ এই চুম্বক শলাকা হয়, তাহলে উত্তর মেরু দিকে এটা হয়, দক্ষিণ মেরু দিকে এটা হয়, তাহলে উত্তর মেরুটা দেখা গেল এক করে ঘুরে গেল। ঠিক আছে, কেন এই ঘটনাটা ঘটলো, কারণ একটা চুম্বক শলাকা মেরুর উপরে তখনই বল প্রযুক্ত হয় যখন সেটা কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থান করে। তাহলে এখানে আলাদা করে কোনো চুম্বক নেই, শুধুমাত্র একটা পরিবাহী আছে। পরিবাহীতে যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ পরিবহন করছিল না ততক্ষণ পর্যন্ত কিন্তু চুম্বক শলাকার কোনো বিক্ষেপ লক্ষ্য করা যায়নি, কিন্তু যে মাত্র এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে শুরু করলো তখন কিন্তু এই শলাকাটা বিক্ষেপ হলো। তার মানে বলা যেতে পারে এই যখনই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলো তাহলে নিশ্চয়ই একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হলো। তাহলে এই চৌম্বক ক্ষেত্রটা কি তৈরি করছে না, পরিবাহীটা যখন সে তড়িৎ প্রবাহ করছে, অর্থাৎ একটা পরিবাহী যখন তড়িৎ পরিবহন করে তখন তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। ঠিক আছে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো চুম্বক শলাকা রাখা হয় অবশ্যই সেই চুম্বক শলাকার মেরুর উপরে বল প্রযুক্ত হবে। এখানেও সেই ঘটনাটাই ঘটেছে, কিন্তু বল যেহেতু একটা ভেক্টর রাশি, ঠিক আছে, তাহলে তার একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে, মানও থাকবে। তাহলে এক্ষেত্রে যেহেতু চুম্বক শলাকার মেরুর উপরে বল প্রযুক্ত আছে, তাহলে কোন অভিমুখে বল প্রযুক্ত হবে সেটা কিন্তু নির্দিষ্ট। যেমন এ থেকে বি অভিমুখে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন চুম্বক শলাকারে বলা হলো যে সেটা কিন্তু মানে ওই দিক বরাবর বেঁকে যাবে, তাহলে নির্দিষ্ট দিক চিহ্নিত করে দেওয়া হয়েছে। এখন আরেকটা বিষয় দেখা যায়, ওই পরিবাহীর নাম হলো
এবার দেখো একই সিস্টেম আছে। এবার বি প্রান্তটাকে ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা হয়েছে, ঠিক আছে, বি প্রান্তটাকে ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার যদি সুইচ অন করা হয় তাহলে দেখো তড়িৎ প্রবাহটা কিন্তু কি হবে, ধনাত্মক থেকে ঋণাত্মক, মানে বি থেকে এ অবধি হবে, ঠিক আছে। এটা যদি উত্তর মেরু হয়, এই দক্ষিণ মেরু হয়, তাহলে এক্ষেত্রে চুম্বক শলাকার বিক্ষেপ হবে, কিন্তু উত্তর মেরুটা এদিক বরাবর বিক্ষিপ্ত হবে, ঠিক আছে। তাহলে দুদিকে যখন তড়িৎ প্রবাহের অভিমুখে যখন পরিবর্তন করে দেওয়া হচ্ছে তখন কিন্তু চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখে কিন্তু পরিবর্তন হচ্ছে। কারণ কি বললাম, চুম্বক শলাকার মেরুর উপরে বল প্রযুক্ত হয় বলে কিন্তু মেরুটা বিক্ষিপ্ত হয়। বল যেহেতু একটা ভেক্টর আছে, বলের মান এসে অভিমুখ থাকবে, তাহলে নির্দিষ্ট অভিমুখে বিক্ষিপ্ত হবে, ঠিক আছে। তার মানে আমরা চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখকে পরিবর্তন করতে পারি যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবর্তন হলে, অর্থাৎ কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবর্তন করে আমরা চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখে পরিবর্তন করতে পারি। আরেকটা জিনিস লক্ষ্য করো যে আমি বললাম যে পরিবাহীটার মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহিত হবে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তার নিশ্চয়ই কি পরিবাহীটা একটা নিজের চুম্বক, কারণ আমরা জানি চুম্বক ক্ষেত্র তখনই তৈরি হয় চুম্বকের উপস্থিতির জন্য। তাহলে এখানে কি পরিবাহীটার জন্য যখন তড়িৎ পরিবহন করছে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, তার মানে প্রশ্ন আসতেই পারে তার পরিবাহীটা নিশ্চয়ই চুম্বকে পরিণত হয়েছে। সেটা প্রমাণ করতে গেলে আমি একটা কাগজের উপরে কতগুলো, ধরুন আমার হাতের উপরে কিছু লৌহ চূর্ণ আছে, কাগজ রাখা আছে, কাগজের উপর কিছু লৌহ চূর্ণ আছে, সেই লৌহ চূর্ণটাকে যদি পরিবাহীর কাছে নিয়ে আসা হয় তাহলে যদি এটা চুম্বক হয় তাহলে কি হবে, লৌহ চূর্ণগুলোকে আকর্ষণ করে নেবে, ঠিক আছে। যদি আকর্ষণ করে নেয় তাহলে বলবো যে পরিবাহীটি নিজে চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যে কোনো লৌহ চূর্ণ কিন্তু এই পরিবাহী তারটা দ্বারা আকর্ষিত হচ্ছে না, পরিবাহী তারটা তড়িৎ পরিবহন করছে সেই অবস্থাতে পরিবাহী তারের কাছে আমি লৌহ চূর্ণগুলো নিয়ে আসি, কিন্তু কোনো লৌহ চূর্ণ কিন্তু পরিবাহী তার দ্বারা আকর্ষিত হবে না। তারপরে আমরা বলতে পারি যে এক্ষেত্রে পরিবাহী তারটা কিন্তু নিজেই চুম্বকে পরিণত হচ্ছে না, কিন্তু পরিবাহীটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রশ্নের পরীক্ষার ব্যবস্থাপনাটা এরকমই। আর এখানে বিক্ষেপের অভিমুখে পরিবর্তন করতে পারি, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবর্তন করে। আরেকটা করা যেতে পারে যে বিক্ষেপের মানকে আমরা বাড়াতে পারি, কিন্তু উভয় একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করে। প্রথমে ধরো 5 অ্যাম্পিয়ার পাঠানো হলো, যে পরিমাণ বিক্ষেপ লক্ষ্য করা যাবে যে করে বিক্ষিপ্ত হবে, যদি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আমরা পাঠানো হয় তার থেকে বেশি করে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করলে কিন্তু চুম্বক শলাকার বিক্ষেপের মান বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে পরিবাহী তার এবং চুম্বক শলাকার মধ্যবর্তী যে ব্যবধানটা সেটা যদি কমানো হয় তাহলেও কিন্তু বিক্ষেপের মান বাড়বে। কেন বলবো, কারণ যত কাছে আসবে পরিবাহী তারটা চুম্বক ক্ষেত্র তত জোরালো হবে, অর্থাৎ চুম্বক শলাকাটা তত বেশি শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থান করবে, যার জন্য তার মেরুর উপর যে বলটা প্রযুক্ত হবে তার মানটাও বেশি হবে, তার ফলে বিক্ষেপের মানটাও বাড়বে, ঠিক আছে। তাহলে এই যে বললাম যে চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে কখনো এদিক বরাবর কখনো আবার এদিক বরাবর, অর্থাৎ নির্দিষ্ট দিক বরাবর, কোন ক্ষেত্রে কোন অভিমুখে বিক্ষিপ্ত হবে সেটা কিন্তু আমরা ধারণ করতে পারি একটা নিয়মের সাথে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র নিয়ম। এখন আমরা সেটা আলোচনা করব। दोनों এটা একটা পরিবাহী তার আর তার নিচে কোনটা চুম্বক শলাকাকে রাখা ইমেল সাইজমেন্ট। এই যে একটা পরিবাহী, ঠিক আছে। তাহলে এই পরিবাহী ধরা যাক এই থেকে কি অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ভালো করে শুনে নেবে যে এক্ষেত্রে ধরা হচ্ছে একটা কাল্পনিক সাঁতারু সে সাঁতার কাটছে, কারণ মানুষ তো সাঁতার কাটতে পারে না, তাহলে একজন কাল্পনিক সাঁতারু সে সাঁতার কাটছে। কিভাবে সাঁতার কাটছে, সে সবসময় চুম্বক শলাকাকে লক্ষ্য করছে, অর্থাৎ মুখটা সবসময় তার চুম্বক শলাকার দিকে থাকবে। আর কোন অভিমুখে সাঁতার কাটবে, সে পরিবাহী তার উপর তড়িৎ প্রবাহের অভিমুখে, অর্থাৎ আমি এই দিকে এই অভিমুখে সাঁতার কাটবো, ঠিক আছে। আমার হাতটা ছড়ানো অবস্থায় থাকবে আর আমার মুখটা সবসময় চুম্বক শলাকাকে লক্ষ্য করবে, অর্থাৎ নিচের দিকে মুখ থাকবে, ঠিক আছে। আমার বাঁ হাতটা যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেদিকে ঘটবে। তাহলে আমার বাঁ হাত কোন দিকে আছে, আমি যদি এইদিকে বরাবর সাঁতার কাটি তাহলে আমার বাঁ হাত থাকছে এই বরাবর, তাহলে উত্তর মেরুটা এই বরাবর বিক্ষিপ্ত হবে, ঠিক আছে। একই রকম ভাবে ধরো যে যদি বি থেকে এ অভিমুখে সাঁতার কাটে তাহলে এই ক্ষেত্রে আমার বাঁ হাত কোন দিকে থাকবে, এই দিক বরাবর, তাহলে উত্তর মেরু কোন দিক বরাবর বিক্ষিপ্ত হবে,
এদিক বরাবর। তাহলে কি বলা হচ্ছে সন্তরণ নিয়মটা, যে কোনো একটা সাঁতারু পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে চুম্বক শলাকার দিকে মুখ রেখে যদি সাঁতার কাটে, তাহলে ওই সাঁতারুটি বা ওই ব্যক্তিটির বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সর্বদা সেই দিকে ঘুরবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আর বলবেন কোন কাল্পনিক সাঁতারু পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে চুম্বক শলাকার দিকে মুখ রেখে যদি সাঁতার কাটে, তাহলে তার বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেদিকে ঘুরবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে আমরা কোর্স্টেডের পরীক্ষায় চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাছাড়াও এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা আরো যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল এই সংক্রান্ত অন্যান্য যে বিক্ষেপগুলো ঘটবে সেগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এই নিয়মের সাহায্যে। এখন আমরা অন্যান্য বিষয়ে আসি। দেখো কি বললাম, যে একটা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে, এখন একটা স্থির চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎবাহী পরিবাহীকে রাখা হয়, তাহলে পরিবাহীটার উপরে বল প্রযুক্ত হবে। ঠিক আছে, এবং পরিবাহীটা একটা নির্দিষ্ট অভিমুখে বিক্ষিপ্ত হবে, কারণ বল একটা ভেক্টর রাশি, তার একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, তাহলে একটা নির্দিষ্ট অভিমুখে পরিবাহীটার উপর বল প্রযুক্ত হবে, তো পরিবাহীটা একটা নির্দিষ্ট অভিমুখে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় বল। কি জিনিস আরেকবার বলে নিই, যে কোন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, স্থির চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো তড়িৎবাহী পরিবাহী অবস্থান করে, তাহলে পরিবাহীটির উপর বল প্রযুক্ত হয় এবং পরিবাহীটা বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, তার মানে কোনো একটা পরিবাহী যেটা তড়িৎ পরিবহন করছে, সে যদি কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থান করে, তাহলে পরিবাহীটির উপরে বল প্রযুক্ত হবে, পরিবাহীটা বিক্ষিপ্ত হবে। এই যে বিষয়টা বলা হলো, এই নীতিটার উপর ভিত্তি করে কিন্তু বার্লো চক্র, যেটাকে আমরা আদর্শ মোটরের মডেল হিসেবে ধরি, সেটা তৈরি করা হয়। আর সেই বার্লো চক্র অনুকরণে কিন্তু আমাদের যে বৈদ্যুতিক মোটরগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করা আছে। ঠিক আছে, এই যে বললাম যে কোন একটা নির্দিষ্ট অভিমুখে পরিবাহীটা বিক্ষিপ্ত হবে বা পরিবাহীটার উপরে বল প্রযুক্ত হবে, কোন অভিমুখে বল প্রযুক্ত হবে সেটা আমরা নির্ণয় করতে পারি ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাথে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাথে বাম হস্ত নিয়ম। এই নিয়মটা কি, আমি কিন্তু খুব বোর্ডে সবকিছু লেখা সম্ভব হচ্ছে না, বলে দিচ্ছি, সেই অনুযায়ী তোমরা একটু অনুকরণ করার চেষ্টা করো। যে বাম হাতের তিনটা আঙ্গুলি তর্জনী মধ্যমা পরস্পরকে কেমন ভাবে রাখা আছে, সমকোণে রাখা আছে। এটার সঙ্গে এই সমকোণ, এটার সঙ্গে এটা সমকোণ আছে। তাহলে এই তিনটা আঙ্গুলের বিষয়ে তিনটা আঙ্গুল তিনটে জিনিসকে নির্দেশ করে। যদি এরকম রাখা অবস্থাতে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে, ঠিক আছে, কারণ আমরা জানি চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে। মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীটির উপর প্রযুক্ত বলের অভিমুখকে নির্দেশ করবে। ওই যে বললাম, একটা স্থির চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎবাহী পরিবাহী অবস্থান করে, তাহলে পরিবাহীটির উপর বল প্রযুক্ত হয়, তারপরে পরিবাহীটা নির্দিষ্ট অভিমুখে বিক্ষিপ্ত হয়। তাহলে প্রশ্নটা হচ্ছে যে পরিবাহীটার উপরে কোন অভিমুখে বল প্রযুক্ত হচ্ছে বা পরিবাহীটা কোন অভিমুখে বিক্ষিপ্ত হচ্ছে, সেটা আমরা কোন নিয়মের সাহায্যে বের করবো, সেটা আমরা বের করবো ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে। নিয়মটা কি বলছে, নিয়মটা বলছে যে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির তর্জনী মধ্যমা তাদেরকে পরস্পরের সঙ্গে সমকোণে, এর সঙ্গে এর সমকোণে, এর সঙ্গে এর সমকোণে রাখা হয়। সেই অবস্থাতে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে, তর্জনী কোন অভিমুখ নির্দেশ করছে, চৌম্বক ক্ষেত্র, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলিটি বা বুড়ো আঙুলটা পরিবাহীর উপর প্রযুক্ত বলের অভিমুখ বা পরিবাহীটির বিক্ষেপের অভিমুখকে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে দেখা যায় যে এর সাহায্যে আমরা বার্লো চক্রের ঘূর্ণন কিভাবে আমরা বের করতে পারছি। বার্লো চক্রটা কি, বার্লো চক্রটা যেটা মডেল, মোটরের আদর্শ মডেল, বৈদ্যুতিক মোটর আমরা বাড়িতেও ব্যবহার দেখেছি। ঠিক আছে, আমি পরে আসছি জিনিসটা। তো
এই বাল্ব চক্রটাতে কি করা হয় না, একটা পরিবাহী যেটা তড়িৎ পরিবহন করছে সেটাকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়। আর একটু আগেই বলা হলো যে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎবাহী পরিবাহী অবস্থান করে তাহলে পরিবাহীটা খুব বল প্রযুক্ত হয়, পরিবাহীটা বিক্ষিপ্ত হয়। এই জিনিসটা কিন্তু দেখানো হয়। আমি ছবিটা চেষ্টা করছি। ধরে যাক দেখো এটা একটা পরিবাহী, এটাও পরিবাহী, টোটালটাই পরিবাহী। আর পরিবাহীটা সঙ্গে দেখো এটা একটা খাস কাটা চাকতি লাগানো আছে, ঠিক আছে। এবং এই জায়গাটাতে এখানে একটা চুম্বক লাগানো আছে, ঠিক আছে। চুম্বকটি এখানে উল্টো করে লাগানো আছে, ঠিক আছে, এইভাবে লাগানো আছে। এবং এটা একটা টোটাল পাটাতনের মধ্যে রাখা আছে। আর এই মাঝখানটাতে একটা গর্ত করা আছে, সেই গর্তের মধ্যে পারদ ভর্তি করা আছে। আচ্ছা, এই যে যখন এটা হবে মোটামুটি এটা একটা পরিবাহী, ঠিক আছে। এটা একটা পাটাতন করে এরকম একটা অশ্বক্ষাকৃতির যে চুম্বক রাখা আছে, যার এটা যুক্ত মেরু হচ্ছে দক্ষিণ মেরু। মাঝখানে একটা গর্ত করা আছে কাঠের পাটাতনের উপরে, যেখানে পারদ ভর্তি রাখা আছে। আর এটা একটা হচ্ছে খাস কাটা চাকতি, ঠিক আছে। এই চাকতিটা একটা করে দাঁত এই পারদের মধ্যে স্পর্শ করে আছে, পারদের মধ্যে স্পর্শ করে আছে, বাকি দাঁতগুলো কিন্তু স্পর্শ করে নেই, ঠিক আছে। এবার এখানে একটা তার এটার সঙ্গে যুক্ত থাকবে, আর একটা তার এই যে পারদের বর্তনী আছে সেই পারদের নিচে যুক্ত করা হবে, ঠিক আছে। এইটাকে দেখো ধরো সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। এইটার সঙ্গে এইভাবে যুক্ত করা আছে পরিবাহীটা, ঠিক আছে। এই তারটাকে হচ্ছে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, আর এটা হচ্ছে ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত। আর আমরা জানি পারদ তড়িৎ পরিবাহী, তাই পারদের চেম্বারটা যেখানে আছে পারদ রাখা আছে সেখানের সঙ্গে ব্যাটারি ঋণাত্মক মেরুকে যুক্ত করা হয়েছে পরিবাহী তারটা। তাহলে যেহেতু এটা ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, তাহলে তড়িতের প্রবাহটা কোন বরাবর হবে, এই বরাবর। ধরো এটা ভি নাম দিলাম, এই লিঙ্কটা এই অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর মনে রাখবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সর্বদা উত্তর থেকে দক্ষিণ বরাবর। তাহলে এই বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, ঠিক আছে। তার তড়িৎ প্রবাহ হচ্ছে এই বরাবর, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করছে। আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করছে এটা, ঠিক আছে। বাম হাতে এটা লাগিয়ে দিলাম, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ন্ত্রণ করছে। তাহলে বুড়ো আঙুলটা এই বরাবর আছে, বুড়ো আঙুলটা এই বরাবর আছে, মানে তড়িৎ প্রবাহের অভিমুখটা হবে এই বরাবর, অর্থাৎ এই বরাবর। এই বরাবর হচ্ছে ঘড়ি কাঁটার দিকে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, ঠিক আছে। তাহলে তড়িৎ যদি এই দিকে বিপরীতমুখে প্রবাহিত হয়, চুম্বকটাকে যদি এইভাবে রাখা হয়, তাহলে উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশিত হবে। এটা হচ্ছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশিত হচ্ছে। উপর থেকে নিচে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই আঙুলটা কি করবে, চাকাটার বিক্ষেপ হবে, অভিমুখটাকে নির্দেশ করবে, মানে চাকাটা এই বরাবর বিক্ষেপ হবে। তাহলে দেখো পারদের মধ্যে যে দাঁতটা স্পর্শ করা আছে সেটা উঠে চলে যাবে, উঠে চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু বর্তনীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ কি, পারদের এই পারদের সঙ্গে আর কিন্তু কোনো দাঁত স্পর্শ করে নেই, ঠিক আছে। সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কি তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা গতিজাড্য বলে একটা বিষয় জানি, যে গতিজাড্যের জন্য যে কোনো বস্তু তার গতিশীল অবস্থাকে ধরে রাখতে চায়। তাহলে গতিজাড্যের জন্য ঠিক পরবর্তী দাঁতটা আবার পারদের এসে স্পর্শ করবে, পারদের এসে কি স্পর্শ করলো, সংযোগ আবার তৈরি হয়ে গেল, আবার তড়িৎ প্রবাহ হবে, আবার এর উপরে বল প্রযুক্ত হবে, ঠিক আছে। বল প্রযুক্ত হলে ওই দাঁতটা আবার উঠে চলে আসবে, ক্রমান্বয়ে ঠিক পরবর্তী দাঁতটা আবার পারদে এসে চেম্বারে এসে প্রবেশ করবে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু পুনরাবৃত্তি চলতে থাকবে। তারপরে কি হবে, চাকাটা কিন্তু ঘুরতে থাকবে কোন বরাবর, এই বরাবর, অর্থাৎ ঘড়ি কাঁটার দিক বরাবর, ঠিক আছে। এখন দেখো যদি কোনো কারণে
এখানে একটা সুইচ লাগানো আছে, সেই সুইচটা অফ অন করে আমি ইচ্ছা মতো এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাতে পারি বা বন্ধ করতে পারি। এখন দেখো যদি কোনো কারণে যদি তড়িৎ প্রবাহের অভিমুখটাকে চেঞ্জ করে দেওয়া হয়, প্রথমে ছিল কি এ থেকে বি অভিমুখে, এখন করে দিলাম বি থেকে এ অভিমুখে, তড়িৎ প্রবাহের অভিমুখ যদি চেঞ্জ করে দেওয়া হয় কিভাবে বুঝতে পারে? চেঞ্জ করতে গেলে কি করতে হবে না, এইটাকে ব্যাটারি ঋণাত্মক পজিশনে যুক্ত করতে হবে, এটাকে ধনাত্মক পজিশনে যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে চেঞ্জ হয়ে গেল। তাহলে আবার আমি থেভেনিন মহাস্তরণ প্রয়োগ করছি। দেখো এদিক বরাবর চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহটা হচ্ছে কোন বরাবর? এই বরাবর। আর তাহলে বিক্ষেপের অভিমুখটা কোন বরাবর হবে? এই বরাবর। মানে কি হয়ে যাবে? আগে হচ্ছিল এই বরাবর, এখন হচ্ছে এই বরাবর। আমরা এটা ঘড়িকাঁটার বিপরীত। তাহলে চাকাটার ঘূর্ণনের অভিমুখে পরিবর্তন হয়ে যাবে যদি আমি তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবর্তন করি। সেই ক্ষেত্রে আমি কি করছি, চৌম্বক ক্ষেত্রের অভিমুখে কিছু কোনো পরিবর্তন করছি না, কারণ এখানে দেখো দুটো জিনিসের অভিমুখে পরিবর্তন করা যায়। একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। যখন তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবর্তন করা হচ্ছে তখন চৌম্বক ক্ষেত্রের অভিমুখে কোনো পরিবর্তন করা হচ্ছে না। তাহলে প্রশ্ন করতে পারি যে বাল্ব চক্রের চাকাটার ঘূর্ণনের অভিমুখ কোন কোন উপায়ে পরিবর্তন করা যায়? দুটো উপায়ে পরিবর্তন করা যায়। এক নম্বর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে যদি তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবর্তন করা হয় তাহলে চাকাটার ঘূর্ণনের অভিমুখে পরিবর্তন হবে। আর দু নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ সেটা অপরিবর্তিত থাকবে, তার কোনো পরিবর্তন করা হবে না। যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখে পরিবর্তন করা হয় তাহলে কিন্তু চাকার ঘূর্ণনের অভিমুখ পরিবর্তিত হবে। যেমন ধরে নাও এ থেকে বি অভিমুখী তড়িৎ প্রবাহ হচ্ছে, এ থেকে বি অভিমুখী তড়িৎ প্রবাহ হচ্ছে, এ থেকে বি অভিমুখী তড়িৎ প্রবাহ হচ্ছে। এটা এই বরাবর ছিল, এটাকে আমি এস বের করে দিলাম, এটাকে এন বের করে দিলাম। তাহলে এখন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এই বরাবর, ঠিক আছে, এস থেকে এন। এবার থেভেনিনের মহাস্তর নিয়ম প্রয়োগ করব। তাহলে এটা বাঁ হাত, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিক থেকে এই, ঠিক আছে, তড়িৎ প্রবাহ হচ্ছে উপর থেকে নিচের দিকে। তাহলে কাঁটাটার বিক্ষেপ কোন দিকে হচ্ছে? এই দিক। আগে ক্ষেত্রে দেখলাম এইটা, এখন পাচ্ছি কোনটা? এইটা। তাহলে বিক্ষেপের অভিমুখের পরিবর্তন হচ্ছে। তাহলে দুটো উপায়, এক নম্বর হচ্ছে চৌম্বক ক্ষেত্র স্থির রেখে তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবর্তন করলে বিক্ষেপের অভিমুখ পরিবর্তন হয়। দু নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ স্থির রেখে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে পরিবর্তন করলে চুম্বক শলাকার চাকার বিক্ষেপের অভিমুখে পরিবর্তন হয়। আচ্ছা, এই যে চাকাটা আস্তে ঘুরতে পারে, জোরেও ঘুরতে পারে, অর্থাৎ চাকার ঘূর্ণনের মান কিভাবে পরিবর্তন করে? দেখো এক নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে, তড়িৎ প্রবাহের মান যত বাড়াবে তত এর উপরে বেশি পরিমাণে বল প্রযুক্ত হবে, চাকাটার ঘূর্ণন তত বেশি হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই যে চৌম্বক ক্ষেত্রটা ব্যবহার করছি সেই চৌম্বক ক্ষেত্রে যদি জোরালো চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়, ঠিক আছে, আরো শক্তিশালী চুম্বক ব্যবহার করবে, যত বেশি শক্তিশালী চুম্বক তত বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে শক্তিশালী চুম্বক ব্যবহার করেও চাকার ঘূর্ণনের অভিমুখে পরিবর্তন করা যায়, ঠিক আছে। তাহলে বাল্ব চক্র থেকে এই প্রশ্নগুলো থাকতে পারে যে বাল্ব চক্রে এখানে দেখো এখানে তড়িৎ প্রবাহ পাঠানো আছে, তার ফলে চাকাটা ঘুরছে, তাহলে কি আমরা পাচ্ছি? যান্ত্রিক শক্তি। বাল্ব চক্রে তাহলে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্ন থাকে বাল্ব চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বাল্ব চক্রে চাকার ঘূর্ণনের অভিমুখে কি কি উপায়ে পরিবর্তন করা যায়? বাল্ব চক্রে চক্রের ঘূর্ণনের অভিমুখ, ঘূর্ণনের মান কোন কোন উপায়ে বৃদ্ধি করা যায়? তাহলে এটা হলো। আর বাল্ব চক্র কোন কার্যনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? কি বললাম? যে একটা স্থির চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎবাহী পরিবাহীকে রাখা হয় তাহলে পরিবাহীটির উপর বল প্রযুক্ত হয় এবং পরিবাহীটি বিক্ষিপ্ত হয়, ঠিক আছে। এরপর আমরা আসবো মোটরের বিষয়ে, এটা আমরা পরের ক্লাসে আলোচনা